ভাবে উৎসাহিত এবং অনুপ্রাণিত করেন। হাবিবুল বাশার সুমন ভাই, তখন তাকে মিস্টার 50 বলা হতো, তারও বেশ কিছু ছবি আছে। মোহাম্মদ আশরাফুলের ছবি আছে। সুমন ভাইয়ের সঙ্গে তো এখন নিয়মিতই বিভিন্ন অনুষ্ঠান করা হয়, আশরাফুল ভাইয়ের সঙ্গে অনুষ্ঠান করা হয়। এই বইটা আপনাদেরকে দেখানোর একটা অন্যতম বড় উদ্দেশ্যের জায়গা, 2010 সালে যখন বইটা কিনেছিলাম তখন বাংলাদেশ হাতে গোনা কয়েকটা টেস্ট ম্যাচ জিতেছে। আসলে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ। আমরা 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত অপেক্ষা করেছি একটা জয়ের জন্য। তারেক আজিজ খানের একটা ম্যাজিক্যাল স্পেলে লাস্ট ওভারে বাংলাদেশ জিম্বাবুয়েকে 5 বছর পর ম্যাচ হারানোর পর আমরা ওই দিন কেঁদেছিলাম। স্কুলে পড়তাম তখন কাঁদতাম। 2005 সালে যখন কার্ডিফে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারালো, ওই কান্নার তো আসলে কোনো বাদ ভাঙা কান্না, সেগুলো সুখের কান্না ছিল। 2004 সালে আমার মনে আছে ডেভ ওয়াটমোরকে জড়িয়ে ধরে হাবিবুল বাশার সুমন কান্না করছিলেন। মাশরাফি বিন মুর্তজার অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ ম্যাচ জয়লাভ করেছিল, টিম এফোর্ট ছিল। 2006 সালে ফতুল্লাতে সানাত জয়সুরিয়ার শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়েছিল। 2007-এ সেই যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইন্ডিয়াকে হারানো, সাউথ আফ্রিকাকে হারানো আশরাফুলের ইনিংসে, এভাবেই তো বাংলাদেশ ক্রিকেটটা এগিয়েছে, এভাবেই বাংলাদেশ ক্রিকেটটা গেছে। এরকম একটু করে জিততে একটা সময় আমরা নিয়মিতভাবে জেতা শুরু করেছি। এবং তখন কি হতো জানেন, জিততে যখন হেরে যেতাম তখন আমরা কাঁদতাম। 2012 সালের এশিয়া কাপে মুশফিকুর রহিমের সেই কান্না, সেগুলো আমরা জিততে হেরেছি, অত্যন্ত কষ্ট পেয়ে কেঁদেছি। 2016 সালে মুশফিক এবং রিয়াদ সেই টি20 ওয়ার্ল্ড কাপের ওই ম্যাচটা ইন্ডিয়ার এগেনস্টে, ওই দিন আমরা কেঁদেছি। নিদাহাস ট্রফিতে ফাইনাল হারার পর আমরা কেঁদেছি। ওই কান্নাগুলোর মধ্যেও না এক ধরনের আনন্দ ছিল সত্যিকারের অর্থে, কারণ সেগুলো আমরা লড়াই করে হেরেছি, জিততে হেরেছি। আমাদের দল একটা স্টাবলিশড পজিশনে গিয়েছিল। দেখেন, বাংলাদেশের ক্রিকেটটা যখন এসেছিল, জিরো ইনফ্রাস্ট্রাকচারে ক্রিকেটটা এসেছে। এদেশের ক্রিকেটের হিস্ট্রিটা যদি যারা এখনকার প্রজন্ম সমর্থক আছেন তারা জানবেন না, তারা এই আবেগের জায়গাগুলো বুঝবেন না। ক্রিকেটটা কিন্তু আবেগ দিয়ে এসেছে এদেশে ক্রিকেটের কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না। দর্শকের যে আবেগের জায়গাটা, দর্শকের যে উচ্ছ্বাসের জায়গাটা, 1998 সালে যখন মিনি ওয়ার্ল্ড কাপে প্রচুর পরিমাণ দর্শক, আইসিসির তখনকার সিইও আলী বাকের, তিনি দেখে অবাক হয়ে গিয়েছিলেন যে একটা দেশে, যে দেশের টিম খেলছে না, এত মানুষ সেখানে ক্রিকেট সমর্থন করে। আমাদের বাবারা, চাচারা তখন তারা কিন্তু ওইভাবেই এদেশের ক্রিকেটের স্টেক হোল্ডার ছিলেন। এখন খুব কষ্ট লাগে যখন বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে একটা দল দেখে। ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট টিম খারাপ পারফরমেন্স করছে। যে পারফরমেন্সটা তারা 2012, 13, 14, 15, 16, 17, 18, 19 সেই সময় তা ধরে রেখেছিল, একটা অ্যাভারেজ পারফরমেন্স, বা 22-এও যে অ্যাভারেজ পারফরমেন্সটা ধরে রেখেছিল, সেটা হঠাৎ করে 23-এর পর থেকে এক ধরনের একটা ছন্দপতনের জায়গা, যেটা আমাদেরকে কষ্ট দেয়। কিন্তু দিন শেষে এই দলটা আমাদের, আপনার, আমার। আমি বারবার বিশ্বাস করতে চাই, বারবার বলতে চাই, এটা বিসিবি 11 না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ না, এটা বাংলাদেশ দল। এই দলের প্রতি অধিকার আপনার, আমার, আমাদের প্রত্যেকের আছে। ডেফিনেটলি দল খারাপ করলে আপনি আমি মন খারাপ করব, বকা দিব, সমালোচনা করব, কিন্তু প্লিজ এই দলটা সমর্থন করা ছেড়ে দিন না। এই দলটা সমর্থন করা ছেড়ে দিন না। এই কারণে ক্রিকেটটা আমাদের দেশে এমন একটা রাজনৈতিক অস্থিরতার সময়ে, এমন একটা প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত পারিবারিক জীবনের অনেক সংকীর্ণতার সময়ে ক্রিকেট অক্সিজেন হিসেবে এসেছিল ওই সময়টাতে। তখন কিন্তু আমাদের কাছে স্মার্টফোন ছিল না, আমাদের কাছে অন্য কোনো অপশন ছিল না, যে অপশনগুলোতে আমরা হয়তো আমাদের কনসেন্ট্রেশনটাকে অন্যদিকে রাখবো। বাংলাদেশের এক একদিন এক একটা ম্যাচ আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল। পরদিনের পত্রিকায় ম্যাচ জেতার পর বা ম্যাচ হারার পর উৎপল সুব্রতা প্রথম আলোর পত্রিকায় ম্যাচ রিপোর্ট পড়ার জন্য ওই সময়গুলো কিন্তু অনেক মহামূল্যবান একটা জায়গা ছিল আমাদের জন্য। তো ক্রিকেট একটা অবশ্যই অনেক বড় আবেগের জায়গা। আগামীকালকে এই দলটাকে উৎসাহ দেওয়ার জন্য আমি টেলিভিশনের পর্দায় তো থাকি, ম্যাচ বিশ্লেষণে থাকি। যেহেতু এই বছরটাতে বাংলা ভাষায় বাংলাদেশে আইসিসির যে অফিসিয়াল ব্রডকাস্টিং হচ্ছে ট্রফিতে, সেখানে আমি আছি ম্যাচ বিশ্লেষণে, অবশ্যই থাকবো, দলটার সঙ্গে থাকবো। অনেক সমালোচনা হয়েছে, অনেক কথা হয়েছে, বাট এই দলটা দিন শেষে ভালো করুক সেই প্রত্যাশা আমরা প্রত্যেকে করি। দলটার পটেনশিয়ালিটি আছে। কোনো একটা কারণে আমরা কিছু ম্যানেজমেন্ট জনিত কারণে, কোচিং স্টাফ, টিম স্টাফ, কিছু সমন্বয়হীনতার অভাব, এবং সেই সঙ্গে সর্বোপরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেল 3, 4, 5, 6 বছরে পাইপলাইনের যে একটা বেহাল দশা করেছে, এই জায়গা থেকে তো উত্তরণ করতে হবে। কারণ দলটা তো শুধু ক্রিকেট বোর্ডের না, দলটা আপনার আমার, আমাদের প্রত্যেকের। তো আলটিমেটলি বাংলাদেশ যখন দলটার নাম, সে দলটা নিয়ে বলার অধিকার আমরা প্রত্যেকে রাখি, কিন্তু সে দলটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার অধিকার আমরা কেউ রাখি না। এই ব্যাপারটা মাথায় রাখবেন। দলটাকে সমালোচনা করার অধিকার আমরা সবাই রাখি, দলটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার অধিকার আমরা কেউ রাখি না। ওই অধিকার আমাদের নাই, কারণ দলটার নাম বাংলাদেশ। বাংলাদেশকে ছুঁড়ে ফেলে দেয়া যায় না।
যে ছেলেগুলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে ওদেরই যোগ্যতা আছে দেখে তারা রিপ্রেজেন্ট করছে। ডেফিনেটলি নিজেদের আপগ্রেডেশনটা তারা করতে পারছে কিনা সেটা নিয়ে জবাবদিহিতার জায়গা অবশ্যই থাকতে হবে। প্লেয়ারদের যেমন জবাবদিহিতার জায়গা থাকতে হবে, ঠিক তেমনিভাবে যারা নীতি নির্ধারক আছেন, যারা পরিকল্পনা করছেন, যাদের কারণে পাইপলাইনে প্লেয়ার নাই, যাদের কারণে অফ ফর্মে থাকা প্লেয়ার নিয়ে যেতে হয়, তাদের জবাবদিহিতার জায়গাটা আগে এনশিওর করাটা খুব জরুরি। আবারও বলছি, দলটার নাম কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ না, দলটার নাম বাংলাদেশ। এই দলটার সমর্থন সবসময় করব, খারাপ করলেও করব, কালকে যদি হারে তাও করব, তাও বিশ্বাস করি কালকে ম্যাচ জিতবে। মোরললেস আমি একটা কথা বলার জন্যই আসলে এই ভিডিওটা করেছি। সেই কথা বলার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে, এই বইটা কিন্তু ধরেন আমার কিশোর বয়সের আবেগের জায়গা, এবং কিশোর বয়সের আবেগের জায়গা থেকে এই বই কেনা। বাংলাদেশের ক্রিকেটের একদম শুরু থেকেই তো দেখছি, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে শুরু থেকে আমরা কোনো এক্সপেকটেশন নিয়ে বাংলাদেশের ক্রিকেট দেখতে বসতাম না সত্যিকারের অর্থে। আমাদের সেই সময়টাতে আমাদের জন্য ওই মুহূর্তগুলো, ছোট ছোট মুহূর্ত, আশরাফুল ভাইয়ের 158, রফিক ভাইয়ের 5-6 উইকেট পাওয়া, সেগুলো অনেক বড় ব্যাপার ছিল আমাদের জন্য। সেই জায়গা থেকে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এরা কিন্তু আমাদের দেশের ক্রিকেটটাকে একটা পর্যায়ে নিয়ে গেছেন। আনফর্চুনেটলি আবারও বলবো, ডিউ টু সাম মিস ম্যানেজমেন্ট, আমাদের এই যে 4 জন সিনিয়র ক্রিকেটার অ্যালং উইথ মাশরাফি বিন মুর্তজা 5 জন, এদেরকে যদি আমরা সত্যিকার অর্থে একদম রাইট ভ্যালুটা দিতে পারতাম, এদেরকে ওই তথাকথিত সম্মানের জায়গাটা আমরা দিতে পারতাম, আমার কাছে মনে হয় যে ওই ম্যানেজমেন্টের জায়গাটা, যেটা 2023 সাল থেকে প্রবলেমটা হয়েছে, অন্তত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা একটু বেটার পারফরমেন্স করলে কি হতো, অন্য ফরম্যাটগুলোতে সেই তার একটা ইম্প্যাক্ট করতো, পজিটিভ ইম্প্যাক্ট করতো। কারণ ইতিবাচকতা এমন একটা জিনিস যেটা একটা জায়গায়, ছোট্ট একটা জায়গায় হলে কিন্তু সব জায়গাতেই ছড়িয়ে পড়ে, সেটা আমাদের আসলে হয় না। আবারও বলি, আমি বাংলাদেশের ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী। আপনারা আমাকে যাই মনে করতে পারেন, আপনি যদি আমাকে বলেন দালাল, আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দালাল না, আমি বাংলাদেশের দালাল, আমি বাংলাদেশ ক্রিকেটের দালাল, নট বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমি বাংলাদেশ ক্রিকেটের দালাল। এখানকার যে ছেলেরা ক্রিকেট খেলছে প্রত্যেকে আমার ভাই, আমি প্রত্যেককে সমর্থন করি। কালকে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ আমি আমার দলের সঙ্গে আছি, আপনারা আছেন কি না সেটা আপনাদের ব্যাপার। আই হোপ, আমি জানি ম্যাক্সিমাম মানুষই আছেন, যেটা আপনারা বলেন সেটা অভিমান করে বলেন, কিন্তু সত্যিকারের অর্থে ওই যে কথাটা বললাম, যে অভিমান করে দলটাকে আমরা বকা দিতে পারি, দলটাকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, গঠনমূলক সমালোচনা করতে পারি, কিন্তু দলটাকে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি না, সেটা সেই অধিকার তো আমাদের নেই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও বলছি, বাংলাদেশকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। বাংলাদেশ আপনার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমাদের সবার। দলটার নাম বাংলাদেশ, দলটার নাম বাংলাদেশ, দলটার নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড না, দলটার নাম বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে